বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আ আজকে আমি বাইক চালকদের উদ্দেশ্যে একটি সতর্কতামূলক ভিডিও উপস্থাপন করব। যারা বাইক চালান তাদের উদ্দেশ্যে বলছি। বাইক চালকরা অনেক সময় মোটরসাইকেল বিভিন্ন জায়গায় রেখে কাজ কামে চলে যায় বা বাজারে যায়, মসজিদে নামাজ পড়তে যায়। তখন সংঘবদ্ধ চোরেরা বাইকটি হ্যান্ডেল লক ভেঙে বা লক খুলে চুরি করে নিয়ে যায়। এখন এই ধরনের চোর অনেক গ্রেপ্তার করেছি আমি। তাদেরকে জিজ্ঞাসাবাদে আমি অনেক কিছু জানতে পেরেছি। যাই হোক, আপনারা যারা বাইক চালান তারা অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে লক হ্যান্ডেল তো লক করবেন, এটা তো স্বাভাবিক বিষয়। তাছাড়া পৃথক একটি তালা মোটরসাইকেলে লাগাবেন। যদি আপনি পৃথক একটি তালা লাগান তাহলে অন্ততপক্ষে দিনের বেলায় কোনো চোর আপনার মোটরসাইকেল চুরি করতে পারবে না। মনে রাখবেন, যারা দিনে চুরি করে মোটরসাইকেল তারা হ্যান্ডেল লক ৩ থেকে ৪ সেকেন্ডের মধ্যে খুলে ফেলে। আপনি হয়তো ৫ মিনিট এদিক সেদিক হলেই আপনার গাড়ি এসে দেখবেন যে আর নাই। অর্থাৎ ৩ থেকে ৪ সেকেন্ডের মধ্যে আপনার হ্যান্ডেলের লক তারা খুলে ফেলবে। তাহলে আমার অনুরোধ থাকলো, যারা বাইক চালক আছেন তারা অবশ্যই পৃথক একটি তালা লাগাবেন। তাহলে অন্তত দিনের বেলায় আপনার মোটরসাইকেলটি কেউ চুরি করতে পারবে না। এখন বিশেষ করে অনেক চোর গ্রেপ্তার করেছি, অনেক মোটরসাইকেল উদ্ধার করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদে আমি এই বিষয়গুলো জানতে পেরেছি। মোটরসাইকেল সাধারণত ২ ভাবে চুরি হয়। একটা দিনে লক ভেঙে চুরি করে, আরেকটা আরেক ধরনের চোর আছে, তারা রাতে গ্রিল কেটে বাড়ি থেকে বিভিন্ন তালা কেটে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। ২ ধরনের চোর, ২ আছে মোটরসাইকেল চোর। এটা তাদের অপরাধের কৌশল। একেক ধরনের অপরাধী একেক ধরনের অপরাধ করে থাকে। এটাকে ইংরেজিতে বলা হয় modus operandi। যাই হোক, বাইক চালকদের উদ্দেশ্যে যে কথাটা বললাম, তারা আমার কথাটা একটু মানবেন, মানার চেষ্টা করবেন। তাহলে আপনার মোটরসাইকেল চুরি হবে না। আর এই modus operandi সম্পর্কে আমি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, এইটা প্রশ্নে অনেক সময় আসে। modus operandi কি? এই বিষয়ে আলোচনা করুন। modus operandi হচ্ছে অপরাধের কৌশল, অপরাধ প্রক্রিয়া বা অপরাধের ধরন। অপরাধীরা কি কৌশলে অপরাধ করে, এই কৌশলটাকেই modus operandi বলে। একেক ধরনের অপরাধী একেকভাবে অপরাধ সংগঠিত করে। আমরা দেখেছি বিভিন্ন মামলা তদন্তে, অভিজ্ঞতা থেকে বলছি। যেমন বললাম, মোটরসাইকেল দিনে যারা চুরি করে তারা কিন্তু রাতে চুরি করে না। তারা দিনের বেলায় লক ভেঙে চুরি করে এবং এটার একটা সিন্ডিকেট আছে বিভিন্ন জেলায়। এক জেলা থেকে আরেক জেলার অপরাধীদের সঙ্গে সংঘবদ্ধ চোর তাদের কানেক্টেড আছে। হয়তো এক জেলার মোটরসাইকেল আরেক জেলায় চলে যায়, আরেক জেলার মোটরসাইকেল আরেক জেলায় চলে যায়। আরেক ধরনের অপরাধ আছে, যারা মোটরসাইকেল চুরি করে রাতে গ্রিল কেটে, তালা ভেঙে, তালা কেটে ঘর থেকে মোটরসাইকেল চুরি করে। এদের modus operandi আরেক ধরনের। তারা কিন্তু দিনের বেলা চুরি করে না। তারা শুধু রাতেই চুরি করে। আরেক ধরনের চোর আছে, গরু চুরি করে। তাদের modus operandi আলাদা। গরু চুরি করে কিভাবে? ট্রাক দিয়ে গরু চুরি করে।
রাস্তার পাশে যদি গরু থাকে, গরুর ঘর থাকে কারো, রাস্তার পাশে ট্রাক লাগিয়ে দিয়ে গরু যতগুলো গরু থাকে ঘরে সবগুলো গরু নিয়ে যায়। এরা শুধু এইভাবে গরুই চুরি করে। তাদের মডাস অপারেন্ডি শুধু ওইটাই, গরু চুরি করা। আরেক ধরনের চোর আছে শুধু কাপড় চুরি করে। ট্রাক লাগিয়ে দিয়ে ট্রাক লাগিয়ে বিভিন্ন দোকানের কাপড় চুরি করে নিয়ে যায়। তাদের মডাস অপারেন্ডি কাপড় চুরি করা। তাদের কৌশলই একটাই। তারা পিকআপ নিয়ে সারা শহর ঘোরে, বিভিন্ন জায়গায় ঘোরে। দিনের বেলা দোকানপাট দেখে কোন দোকানে চুরি করবে। রাতের বেলা তারা সিদ্ধান্ত নেয়, দিনের বেলা, রাতের বেলা ওই দোকান থেকে তালা কেটে সমস্ত কাপড়-চোপড় চুরি করে নিয়ে চলে যায়। আবার এক ধরনের চোর আছে, তারা ডাকাত আছে, চোর ডাকাত। তারা আবার রোডে ডাকাতি করে বা ছিনতাই করে। তাদের মডাস অপারেন্ডি আরেক ধরনের। আর যারা পরীক্ষার্থী আছেন, এই মডাস অপারেন্ডিটা কি আশা করি বুঝতে পারছেন। মডাস অপারেন্ডি হচ্ছে অপরাধের কৌশল। আপনি যখন একটা মামলা তদন্তে যাবেন, তদন্তে যাওয়ার পরে আপনি দেখবেন অপরাধটা কিভাবে সংগঠিত করছে, অপরাধের কৌশল সম্পর্কে আগে জেনে নিবেন। তারপরে বিশেষ করে সম্পত্তির অপরাধ সংক্রান্তে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এই সমস্ত অপরাধের ক্ষেত্রে অবশ্যই আপনি মডাস অপারেন্ডি দেখে নিবেন। মডাস অপারেন্ডি হচ্ছে অপরাধের কৌশল। অপরাধীরা কি কৌশলে অপরাধটা সংগঠিত করছে এই কৌশলটা আপনাকে দেখতে হবে। এই কৌশলের ইতিপূর্বে যদি দেখেন এই কৌশলে আরো আগে অন্যান্য থানায় চুরি হয়ে থাকে বা ডাকাতি হয়ে থাকে, একই ধরনের কৌশল অবলম্বন করে থাকে, তাহলে বুঝতে হবে ওই গ্রুপ, যে গ্রুপ আগে চুরি করেছিল সেই গ্রুপটাই এই কাজটা করতে পারে। আপনি ওইদিকে ফোকাস নিবেন, দেখবেন মামলা ডিরেকশন হয়ে গেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা এ সমস্ত মামলায় তদন্তকারী অফিসাররা লেগে থাকলে সফলতা পাওয়া যায়। যাই হোক, মডাস অপারেন্ডি সম্পর্কে পরীক্ষার্থীরা যারা আছে তারা অবশ্যই বুঝতে পারছে। আপনারা এই পরীক্ষায় যদি মডাস অপারেন্ডি সম্পর্কে আসে, আশা করি মনের ভাষায় মনের মাধুরী মিশিয়ে লিখে দিবেন। ইনশাল্লাহ অন্তত যারা পরীক্ষার খাতা কাটবে তারা বুঝবে যে পরীক্ষার্থী যে যার খাতা কাটবে, যে লিখবে, বুঝবে যে না এই ছেলেটা বুঝতে পারছে জিনিসটা কি। সুন্দরভাবে গুছিয়ে লিখবেন, আশা করি ভালো রেজাল্ট করবেন। আর যারা বাইক চালক আছে তাদের উদ্দেশ্যে তো আমি সতর্কবাণী একটা দিলাম, সতর্কতামূলক একটা কথা বললাম। আপনারা অবশ্যই মোটরসাইকেল যেখানে রাখবেন হ্যান্ডেল লক করবেন, সেই সাথে অবশ্যই একটি পৃথক তালা লাগিয়ে রাখবেন। তাহলে আপনার গাড়িটি, মোটরসাইকেলটি চুরি হওয়ার সম্ভাবনা 95% থাকবে না। অবশ্যই এটা করবেন আশা করি। আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে বিশেষ করে পরীক্ষার্থী যারা আছে, কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পদোন্নতি পরীক্ষার জন্য আমি ভিডিও বানিয়ে থাকি তাদের উদ্দেশ্যে। আজকে আমি আলোচনা করব চূড়ান্ত রিপোর্ট সম্পর্কে। এর আগে আমি চার্জশিট সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি চূড়ান্ত রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চূড়ান্ত রিপোর্ট কি, চূড়ান্ত রিপোর্ট কত প্রকার এবং চূড়ান্ত রিপোর্ট কোন ক্ষেত্রে কোন কোন প্রকার চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয় এই বিষয়ে আলোচনা করব। চূড়ান্ত রিপোর্ট হচ্ছে পুলিশ রিপোর্ট, চার্জশিট পুলিশ রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট ও পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট সাধারণত দুই প্রকার, চার্জশিট এবং চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট। চূড়ান্ত রিপোর্ট সাধারণত 5 প্রকার হয়।
চূড়ান্ত রিপোর্ট কি? আগে আমরা শিখি চূড়ান্ত রিপোর্ট কি? চূড়ান্ত রিপোর্ট হচ্ছে পুলিশ রিপোর্ট। যখন কোনো মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতা পায় না, তখন আদালতে একটি রিপোর্ট দাখিল করে। এটাই হচ্ছে চূড়ান্ত রিপোর্ট। চূড়ান্ত রিপোর্ট সাধারণত ৫ প্রকার হয়। চূড়ান্ত রিপোর্ট সত্য, চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল, চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল, চূড়ান্ত রিপোর্ট অধর্তব্য। এখন আমরা আলোচনা করব চূড়ান্ত রিপোর্ট সত্য কি? চূড়ান্ত রিপোর্ট সত্য হচ্ছে একটি মামলার ঘটনা সত্য। ঘটনা ঘটেছে কিন্তু সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। মামলার তদন্ত প্রমাণ করার মতো কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। তখন আদালতে সাধারণত চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করা হয়। যেমন চুরি মামলা। চুরি মামলার ক্ষেত্রে অনেক সময় তদন্ত করার পরে মূল রহস্য উদ্ঘাটিত করা সম্ভব হয় না। তখন ঘটনা কিন্তু ঘটেছে। কিন্তু মূল রহস্য উদ্ঘাটন সম্ভব হয় না এবং সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না। পরবর্তীতে পুলিশ চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করে। চূড়ান্ত রিপোর্ট মিথ্যা কি? চূড়ান্ত রিপোর্ট মিথ্যা হচ্ছে যখন কোনো মামলার বাদী থানায় মামলা করেন কিন্তু তদন্তকালে দেখা যায় ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। কোনো ঘটনা সংঘটিত হয়নি অথবা মিথ্যা একটা বানোয়াট ঘটনা বানিয়ে সাজিয়ে মানুষকে হয়রানি করার জন্য, অন্যকে হয়রানি করার জন্য, অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য, অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য মিথ্যা মামলা দায়ের করে। যখন তদন্তকালে দেখা যায় যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা, তখন পুলিশ তদন্ত করে মিথ্যা রিপোর্ট দাখিল করে এবং বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে আবেদন করে। তখন বাদীর বিরুদ্ধে ২১১ ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আবেদন করে। এখন ফাইনাল রিপোর্ট তথ্যগত ভুল, মিস্টেক অফ ফ্যাক্ট যেটা বলে। তথ্যগত ভুলটা কি? এটাও অনেকটাই মিথ্যার মতোই। ভুল তথ্য দিয়ে বাদী একটি ঘটনা সাজিয়ে পুলিশ থানায় মামলা করে। তথ্য সম্পূর্ণ ভুল। ঘটনা হয়তো ঘটে কিন্তু ভুল তথ্য, অন্য তথ্য দিয়ে মামলা দায়ের করে। এই ভুল তথ্য দিয়ে মানুষের কুপরামর্শে কিছু কুচক্রী মহলের কুপরামর্শে বাদী একজনের বিরুদ্ধে মামলা দায়ের করে ভুল তথ্য দিয়ে। তখন আমরা এটা তদন্তকালে পুলিশ যদি দেখে যে এটা ভুল তথ্য তখন তথ্যগত ভুল দিয়ে তথ্যগত ভুল দিয়ে পুলিশ রিপোর্ট দাখিল করে। চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল কি? আইনগত ভুলটা হচ্ছে আইনি ভুল। মামলার আইনি ভুল। ধরেন বাদী ঘটনা ঘটেছে এক থানায়, সে আরেক থানায় গিয়ে ওই থানার ঘটনাস্থল দেখিয়ে একটা মামলা করল। এখন পুলিশ তদন্ত করে দেখে যে ঘটনা এই যে জায়গার ঘটনাস্থল বাদী উল্লেখ করেছে ওইখানে কোনো ঘটনাই ঘটেনি। বরং এটা অন্য থানার অন্য এলাকায় ঘটনাটি সংঘটিত হয়েছে। তখন পুলিশ এই ঘটনা তদন্ত করে আইনগত ভুল দিয়ে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে এবং বাদীকে ওই থানায় মামলা করার জন্য পরামর্শ প্রদান করা হয়। এটা হচ্ছে আইনগত ভুল। আর হচ্ছে চূড়ান্ত রিপোর্ট অধর্তব্য। আমরা জানি অপরাধ ২ প্রকার, ধর্তব্য অপরাধ, অধর্তব্য অপরাধ। ধর্তব্য অপরাধ কাহাকে বলে? যে সমস্ত অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে সেই সমস্ত অপরাধকেই ধর্তব্য অপরাধ বলে। আর যে সমস্ত অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না সেই সমস্ত অপরাধকে সাধারণত অধর্তব্য অপরাধ বলে। এখন পুলিশ মামলা হওয়ার পরে পুলিশ তদন্তকারী কর্মকর্তা যখন তদন্ত করে, তদন্তকালে দেখা যায় যে
মামলা হয় ধর্তব্য অপরাধের ঘটনা দিয়ে কিন্তু সাধারণত মামলা হয়। আর অধর্তব্য অপরাধ হলে কিন্তু সাধারণত জিডি করে আমরা প্রসিকিউশন দাখিল করি। কিন্তু মামলা হওয়ার পরে তদন্তকালে দেখা যায় যে তেমন কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। ঘটনা ছোটখাটো ঘটনা ঘটেছে যা অধর্তব্য অপরাধের শামিল। যেমন চড়-থাপড়, কিল-ঘুষি, ভয়ভীতি, হুমকি প্রদান এই ধরনের ঘটনা। কিন্তু সে মামলা করেছে একবারে গুরুতর অপরাধের বর্ণনা দিয়ে। তাকে খুন করেছে মানে তাকে আঘাত করেছে, ছোরা দিয়ে আঘাত করেছে, তার বিভিন্ন হাত-পা ভেঙে গেছে। এই ধরনের কথাবার্তা লিখে সে মামলা করে। কিন্তু তদন্তকালে দেখা যায় না, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ছোট্ট একটি ঘটনা ঘটছে। কিল, ঘুষি, চড়-থাপ্পড় মেরেছে এবং ভয়ভীতি, হুমকি দেখিয়েছে। এক্ষেত্রে পুলিশ চূড়ান্ত রিপোর্ট অধর্তব্য দাখিল করে। অর্থাৎ চূড়ান্ত রিপোর্ট অধর্তব্য মানে আদালতে একটি আবেদন করেন, এই ঘটনাটি এই ঘটেছে। চূড়ান্ত রিপোর্ট অধর্তব্য, প্রসিকিউশন দাখিলের জন্য আদালতে অনুমতি প্রার্থনা করেন। তখন আদালত এই রিপোর্ট গ্রহণ করে চূড়ান্ত রিপোর্ট অধর্তব্য অপরাধ দাখিলের জন্য প্রসিকিউশন দাখিলের জন্য অনুমতি প্রদান করেন। এখন প্রশ্ন হলো চূড়ান্ত রিপোর্ট দাখিল করলেই কি মামলা শেষ হয়ে যাবে? চূড়ান্ত রিপোর্ট দাখিল করলেই মামলা শেষ হবে না। চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পরে কোর্ট, বিজ্ঞ আদালত যদি মনে করেন যে এই রিপোর্টটি সঠিক হয়নি, তিনি নিজে এটা অধিকতর তদন্তের জন্য আদেশ দিতে পারেন। অথবা বাদীকে নোটিশ করতে পারেন। বাদীকে নোটিশ করলে বাদী যদি মনে করে যে আমার এই রিপোর্ট পছন্দ হয়নি, বাদী তখন নারাজির আবেদন দিতে পারেন। নারাজি আবেদন দিলে আদালত নারাজি গ্রহণ করতে পারে অথবা নারাজি গ্রহণ নাও করতে পারে। নারাজি গ্রহণ যদি না করে তাহলে মামলাটি নিষ্পত্তি হয়ে যাবে অর্থাৎ খারিজ হয়ে যাবে। আর যদি নারাজি আবেদন গ্রহণ করা হয় তখন আদালত অন্য কোনো সংস্থা দিয়ে পুনঃতদন্তের আদেশ দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই অধর্তব্য অপরাধ সংক্রান্তে মানে চূড়ান্ত রিপোর্ট সংক্রান্তে যদি কোনো প্রশ্ন আসে, আশা করি যেভাবে হোক লিখতে পারবেন। আমার ভিডিওগুলো দেখলে আপনারা জিনিসটা খোলাসা হয়ে যাবে আপনাদের সামনে। আর আইন কোনো মুখস্থ বা একদিনেই বলেছি আইন কোনো মুখস্থর বিষয় না। আইন হচ্ছে জানার বিষয়। আপনি আইন জানবেন, বুঝবেন, প্রশ্নর উত্তর নিজে বানিয়ে লিখতে পারবেন। আর ধারাগুলো মুখস্থ রাখবেন। এখন হচ্ছে চূড়ান্ত রিপোর্ট কোন আইনের কত ধারায় দেওয়া আছে? চূড়ান্ত রিপোর্ট ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৩ ধারা এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের পিআরবির ২৭৫ বিধি মোতাবেক চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়। আশা করি আজকে চূড়ান্ত রিপোর্ট সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।